ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক আজ। আলাস্কার দিকে তাকিয়ে বিশ্ব, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে জেলেনস্কি, ৮৪ যুদ্ধবন্দী বিনিময় মস্কো কিয়েভের। রাশিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলে নয়াদিল্লির ওপর শুল্কের হার আরও বাড়ানোর হুঁশিয়ারি ওয়াশিংটনের। বাণিজ্য চুক্তির বিরোধিতা করে ভারতে কৃষক শ্রমিকের বিক্ষোভ। এবার বিতর্কিত E1 এলাকায় বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন ইসরায়েলের, নিন্দা জানালো আমিরাত ও কাতার। প্রকল্প থেকে সরে আসার আহ্বান জাতিসংঘের। এবং আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, ৪৬ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ২০০। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌরুশি। আলাস্কায় ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠক আজ। সম্ভাব্য নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৮৪ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। তবে এর মাঝে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। ট্রাম্প পুতিন বৈঠকের আগেই ইউক্রেনের পক্ষে ইউরোপীয় নেতাদের সমর্থন আদায়ে মরিয়া দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। জানান বৈঠকে সম্ভাব্য নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এমন নিশ্চয়তা ছাড়া স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এছাড়া বৈঠকে ইউক্রেনের ড্রোন উৎপাদনে বিনিয়োগের বিষয়টিও উঠে এসেছে বলে জানান জেলেনস্কি। একই দিন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৮৪ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মুক্তিপ্রাপ্ত রুশ বন্দীদের এখন বেলারুশে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হচ্ছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ৩৩ জন সেনা ও ৫১ জন বেসামরিক নাগরিক বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে একজন ৪,০০০ দিনেরও বেশি সময় ধরে আটক ছিলেন। মুক্তি পেয়েই পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করেন তারা। এদিকে ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ বিভাগ। এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে অংশগ্রহণ ও আয়োজন সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। তবে রাশিয়ার জব্দকৃত সম্পদ মুক্ত করার অনুমতি এর আওতায় নেই। এই ছাড় কার্যকর থাকবে ২০ আগস্ট পর্যন্ত। আলাস্কার বৈঠকে ইউক্রেন যুদ্ধ সহ যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ আশা করছেন বৈঠকটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রগতি আনতে পারে। রাশিয়ার দেওয়া শর্ত মেনে নেওয়া হলেই কেবল ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর ইতিবাচক ফলাফল আসবে। সিএনএনকে মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধে মস্কোর সুবিধাজনক অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এক চুলও ছাড় দেবে না রাশিয়া। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলে ইউক্রেনের অঞ্চল দখলের রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস করেছে আরেক মার্কিন গণমাধ্যম দ্য টাইমস। ক্রিমিয়া ও দনবাস রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়া থেকে রুশ সেনাদের সরে যাওয়ার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন শুধুমাত্র তার সিদ্ধান্তকেই প্রাধান্য দেবেন রুশ প্রেসিডেন্ট। তবে সাম্প্রতিক সময়ে দুই নেতার সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা সম্ভাবনা, একই সঙ্গে শঙ্কাও। নাম প্রকাশে অনিচ্ছুক ৩ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের মতোই সর্বোচ্চ ভূখণ্ড দখলের লক্ষ্যেই আছেন এবং যুদ্ধবিরতিকে শুধু বাহিনী পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন। আরেক কর্মকর্তা মনে করেন, রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যেই নিজেকে বিজয়ী হিসেবে ভাবছেন। নিজের সুবিধা ছাড়া এক চুলও ছাড় দেবেন না পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ পরিমণ্ডল এতটাই আটসাট আর গোপনীয় যে আসল সিদ্ধান্ত কে নিচ্ছে তা বোঝা কঠিন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বছরের পর বছর চেষ্টা করেও পুতিনের দৈনন্দিন ভাবনা ধরতে হিমশিম খেয়েছে। মস্কোর পরিকল্পনা ঘিরে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আস্থা নেই ট্রাম্পের। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় মুখোমুখি বসে তার মনোভাব বোঝার চেষ্টা করবেন ট্রাম্প। এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলে ইউক্রেনের অঞ্চল দখলের ষড়যন্ত্র করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এতে ইউক্রেনের সীমান্ত অপরিবর্তিত থাকলেও দখলকৃত কিছু এলাকা আলাদা প্রশাসনের অধীনে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক সূত্র বলেছে, এসব অঞ্চলে গভর্নর নিয়োগ ও অর্থনীতি রাশিয়া দেখভাল করবে, তবে আন্তর্জাতিকভাবে এলাকা ইউক্রেনের অংশ হিসেবেই গণ্য হবে। হোয়াইট হাউস অবশ্য এই সংবাদকে সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে কিছু সূত্র জানায়, মার্কিন প্রশাসন এখনও এমন এক সমঝোতার খোঁজে আছে যেখানে রাশিয়া ক্রিমিয়া ও দোনবাস রাখবে, বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্কের হার আরও বাড়তে পারে। এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফল নির্ধারণ করবে নয়াদিল্লি ওয়াশিংটনের বাণিজ্যে শুল্ক যুদ্ধ কি আরও উত্তপ্ত হবে নাকি মিলবে কোনো সমাধান। ভারতের ওপর 2 দফা শুল্ক আরোপের পর থেকেই টানাপোড়েনে নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক। চলমান বিতর্কের মধ্যেই নতুন করে আবারও দেশটির ওপর শুল্ক আরোপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিনের শুক্রবারের বৈঠক আশানুরূপ না হলে নতুন করে শুল্কের খড়গ টানতে হবে ভারতকে। তিনি আরো বলেন, ট্রাম্প পুতিন বৈঠক হবে, ইউরোপিয়ানরা বাইরে বসেই বলে দিচ্ছে কি করতে হবে, কিভাবে করতে হবে। এ অবস্থায় তাদেরকেও এই নিষেধাজ্ঞায় যোগ দিতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। তবে নতুন শুল্ক আরোপের এই সতর্কবার্তা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে চলতি মাসের শুরুতে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে ট্যারিফের পরিমাণ দাঁড়ায় মোট 50%। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সস্তায় রুশ তেলের আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে ভারত। 2021 সালের 3% থেকে বেড়ে 2024 সালে দাঁড়িয়েছে 35 থেকে 40%। এতে দূরত্ব বেড়েছে ট্রাম্প ও মোদী প্রশাসনের মাঝে। ভারত বলছে, একটি জ্বালানি আমদানি নির্ভর দেশ হিসেবে তারা সবসময় সস্তা উৎস থেকে তেল কিনতে বাধ্য, যাতে কোটি কোটি দরিদ্র নাগরিককে উচ্চ মূল্যের চাপ থেকে রক্ষা করা যায়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। অতিরিক্ত মার্কিন শুল্কারোপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে ভারতের সাধারণ কৃষক শ্রমিক। এ সময় দুই দেশের মধ্যে হতে যাওয়া বৈদেশিক বাণিজ্য চুক্তিরও বিরোধিতা করেন তারা। মার্কিন হুমকি তোয়াক্কা না করে বিশ্বের সব দেশের সঙ্গে অবাধ বাণিজ্য অধিকার নিশ্চিতের দাবি জানান বিক্ষুব্ধরা। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক আরোপের বিরুদ্ধে বুধবার হরিয়ানার রোহতকের রাস্তায় নেমে আসেন কৃষকরা। ছিলেন শ্রমিক সহ কৃষিখাত সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির ওপর আরোপিত মোট মার্কিন শুল্কহার দাঁড়ায় 50%। 27 আগস্ট থেকে নতুন এই শুল্কহার কার্যকর হওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীরা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক প্রভাব ফেলবে ভারতের সাধারণ কৃষক শ্রমিকের জীবন জীবিকায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে দেশের 8 কোটি খামারি তাদের জীবিকা হারাবে, কৃষকরা নিঃস্ব হয়ে যাবে। এই যুদ্ধ আমাদের জীবন জীবিকার, এই যুদ্ধ আমাদের ফসল রক্ষার। যুক্তরাষ্ট্রের 2% মানুষ কৃষির সঙ্গে জড়িত, আর আমাদের 50%-এর বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই আমরা কোনোভাবেই বহুজাতিক কোম্পানির কাছে অসম শর্তে আমাদের কৃষি খাত তুলে দিতে পারি না। যুক্তরাষ্ট্রের সব ধরনের হুমকি প্রত্যাখ্যান করে বিশ্বের সব দেশের সঙ্গে অবাধ বাণিজ্য অধিকার নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি দুই দেশের মধ্যে হতে যাওয়া বৈদেশিক বাণিজ্য চুক্তির বিরোধিতাও করেন তারা। उन
যে সকল নারী দুগ্ধ ফার্মের সঙ্গে জড়িত তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, তাই এটির বিরুদ্ধে আন্দোলন করা গুরুত্বপূর্ণ। ভারতের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দেশ জুড়ে বাড়ছে মার্কিন বিরোধী মনোভাব। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক ও শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন। গেল সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কৃষি, দুগ্ধ ও মৎস্য খাত রক্ষায় বড় ধরনের মূল্য দিতে প্রস্তুত তার সরকার। নাদিম মারজান, সময় সংবাদ। ভয়াবহ বন্যার কবলে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় হিমবাহ গলে দেখা দিয়েছে বন্যা। মেক্সিকোর ভ্যালি অঞ্চলে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। এদিকে চীনের ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশের উপকূলে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন পদুল। ঘূর্ণিঝড় মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ কোরিয়ার সিউলে বন্যায় প্রাণ হারিয়েছেন একজন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের জুনোতে মেন্ডেলহল হিমবাহ থেকে রেকর্ড পরিমাণ বন্যার পানি মেন্ডেলহল নদীতে ঢুকে পড়ে। পানির উচ্চতা পৌঁছায় 16 ফুটেরও বেশি। রাস্তাঘাটে পানি জমলেও বড় কোনো ক্ষতি হয়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে সতর্কবার্তা মেনে নিরাপদ আশ্রয়ে গেছেন বহু বাসিন্দা। মেক্সিকোর ভ্যালি অঞ্চলে 3 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নেজাহুয়াল কৈটল শহরতলির শত শত ঘরবাড়ি। এই অবস্থায় নাজেহাল দশা নগরবাসীর। নষ্ট হয় আসবাবপত্র, জামাকাপড়, বৈদ্যুতিক সরঞ্জাম। স্থানীয়রা বলছেন, 1 দশকের বেশি সময় পর এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন তারা। রেকর্ড ভাঙা এই বৃষ্টিপাত 1952 সালের পর সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র। তাইওয়ানে তাণ্ডবের পর চীনের ফুজিয়ান ও গুয়াংডং উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন পদুল। এরই মধ্যে ফুজিয়ানে 15,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল। টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। এর আগে বুধবার দুপুরে ঘন্টায় 191 কিলোমিটার বেগে তাইওয়ান উপকূলে আঘাত হানে টাইফুন পদুল। এদিকে ভারী বৃষ্টির কারণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আশেপাশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় 1000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিউল সহ পাজু, ইনচন ও গিম্পোতে 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ দাবানলের আগ্রাসী দাপট। ইউ সায়েন্স হাবের যৌথ গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছর দাবানল গ্রাস করেছে ইউরোপের প্রায় 4,40,000 হেক্টর বনভূমি ও আবাদি জমি। কোথাও বজ্রপাত, আবার কোথাও অগ্নিসংযোগে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। তীব্র তাপপ্রবাহ এবং দমকা বাতাসে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক সহ ইউরোপের অনেক দেশে। ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। এবার আগুনের ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে 26টি এলাকার প্রায় 6,000 মানুষকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। নিহতদের মধ্যে আছেন দমকল কর্মীও। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে 2টি জল বোমা প্লেন সহ সাহায্যের জন্য অনুরোধ করেছে দেশটি। এদিকে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানালেও অবহেলার অভিযোগ উত্তরাঞ্চলীয় আবেহেরা দে তাবারার বাসিন্দাদের। জানান, ছোট গ্রামের বাসিন্দা হওয়ায় পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা। এর মধ্যেই দেশটির জামোরা প্রদেশে আবর্জনায় অগ্নিসংযোগের অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মালাগা প্রদেশে চলতি মাসে 6টি অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগে আটক করা হয়েছে আরেকজনকেও। গ্রিসেও থামেনি দাবানলের আগ্রাসন। একদিনে নতুন করে আরও 1.5 শতাধিক স্থানে দাবানলের সূত্রপাত ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে জনপ্রিয় আয়োনিয়ান পর্যটন দ্বীপ জানতে ও সেফালোনিয়া এবং চিওসের এজিয়ান দ্বীপে। আগুন নিয়ন্ত্রণে রেকর্ড 18,000 দমকল কর্মী মোতায়েন করেছে দেশটির সরকার। তীব্র দাবদাহ ও প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। মুহূর্তেই দাবানল গ্রাস করছে বসতবাড়ি, কৃষি জমি সহ সবকিছু। পুড়ে ছাই হয়ে গেছে পাত্রাসের উপকণ্ঠ বোজাইতিকা এলাকার 150 বছরের পুরানো জলপাই বাগান।
এখনও নিয়ন্ত্রণে আসেনি তুরস্কের মেরসিন প্রদেশের দাবানল। সিলিফকে জেলার 6টি গ্রাম ও 5টি হ্যামলেট পুরোপুরি খালি করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে 2 গ্রামে 70% ঘরবাড়ি পুড়ে গেছে। অস্থায়ী আশ্রয়ে রাখা হয়েছে 190 জনকে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ভাহাব সেচের। হেলিকপ্টার থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিজ্ঞান ও গবেষণা বিষয়ে আগ্রহ তৈরি করতে তরুণ শিক্ষার্থীদের নিয়ে পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার জাহাজে করে উত্তর মেরু অভিযানের আয়োজন করেছে রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। আইস ব্রেকারটির নাম 50 লেট পবেদি। এই জাহাজের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মস্কোর সাহসিকতার ইতিহাস। রাশিয়ার মুরমানস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত। একটি পারমাণবিক আইসব্রেকারে হেলিপ্যাড, সুইমিং পুল, জিমনেশিয়াম, যাত্রীদের জন্য আধুনিক সুবিধা কি নেই? রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার 50 লেট পবেদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক আইসব্রেকারগুলোর মধ্যে একটি। এটি আর্কটিকা শ্রেণীর 7ম আইসব্রেকার এবং সোভিয়েত পারমাণবিক আইসব্রেকার ফ্লিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 50তম বার্ষিকী উদযাপনের জন্য নামকরণ করা হয়েছে। এর নির্মাতা বাল্টিক শিপইয়ার্ড। 1993 সালে প্রথম ভাসানো হয়, কিন্তু নির্মাণ কাজ দেরি হওয়ায় 2007 সাল থেকে 14 বছর পর এটি সম্পূর্ণরূপে চালু হয়। এর দৈর্ঘ্য প্রায় 160 মিটারের কাছাকাছি, প্রস্থ 30 মিটার, ওজন 25,000 টন। এর 2টি পারমাণবিক রিঅ্যাক্টর রয়েছে, প্রতিটি 171 মেগাওয়াট। সর্বোচ্চ গতি 21.4 নটিক্যাল মাইল। 2.8 মিটার পুরো বরফ ভাঙতে সক্ষম এই আইস ব্রেকার জাহাজটি। এটি পারমাণবিক শক্তি ব্যবহার করে চলে, তাই প্রতি 5 থেকে 7 বছরে একবার রিঅ্যাক্টর রিফুয়েল করা হয়। উত্তর মেরুতে ক্রুজ শিপ হিসেবে কাজ করে 2013 সাল থেকে। এটি সর্বপ্রথম পারমাণবিক আইসব্রেকার যেটি 2021 সালে উত্তর মেরুতে সম্পূর্ণ অন্ধকারে অর্থাৎ পোলার নাইট অভিযান চালায়। সোভিয়েত ইউনিয়নের শেষ আইসব্রেকার প্রকল্প ছিল এটি, কিন্তু আর্থিক সংকটের কারণে এর নির্মাণ বিলম্বিত হয়। 2007 সালে চালু হওয়ার পর এটি উত্তর সাগর রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ করতে সহায়তা করে। রাশিয়ার আর্কটিক আধিপত্যের প্রতীক হিসেবে দেখা হয় এই জাহাজটিকে। রাশিয়ার মুরমানস্ক শহর থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 75 জন। বুধবার রাতে করাচির আজিজাবাদ এলাকায় ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বৃদ্ধ ও শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে করাচির লিয়াকতাবাদ, করাঙ্গি সহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। এসব ঘটনায় 33 জন সন্দেহজনককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলা বারুদ জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অস্ত্রধারীর গুলিতে 3 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে অঙ্গরাজ্যটির গ্রেটনা এলাকায় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, একজন অপরাধীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির পর ঘটনাস্থলে বিপুল পুলিশ, চিকিৎসক ও দমকল সদস্য পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর অস্ত্রধারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় বাজার গড়ে উঠলেও কন্টেইনার জটিলতার কারণে চরম দুর্ভোগে প্রায় 2000 ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে নানা জটিলতা, কর বৃদ্ধি ও নির্দিষ্ট সময়ে পণ্য পরিবহন না হওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে এই অঞ্চলের ব্যবসায়ীরা। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানে রেডিমেড গার্মেন্টস পণ্যের হোলসেল মার্কেটে প্রায় 2000 বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার গার্মেন্টস পণ্যের যোগানদাতা এই বাজারে বাংলাদেশের 20,000-এরও বেশি শ্রমিক কাজ করেন। তবে নিজ দেশ থেকে পণ্য আমদানিতে নানা জটিলতার সম্মুখীন হয়ে ব্যাপক লোকসানে পড়েছেন বলে অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের। সমগ্র মিডল ইস্টের অস্থিরতা এবং আফ্রিকার বিভিন্ন দেশের ভিসা বন্ধের কারণে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। সাথে সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কন্টেইনার নিয়ে ঝামেলার কারণে
দীর্ঘসূত্রিতার কারণে আমরা মাল সঠিক সময় না পাওয়ার কারণে আমরা বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ব্যবসায়ীরা জানান, আগে চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেইনার আনতে 4-5 লাখ টাকা লাগলেও বর্তমানে তা গিয়ে ঠেকেছে 14 থেকে 15 লাখের ঘরে। 2021 সাল থেকে আমরা এই প্রবলেম ফেস করতেছি। যদি শিপিংটা যদি আমি ঠিক মতো আমার হইতো, তাহলে আমার এই ড্যামেজ দেওয়া লাগবে না। এভাবেই আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই এবং আমরা ব্যবসায়ীরা আস্তে আস্তে ভেঙে হয়ে যেতেছি। লুজ মালগুলো আছে, ওই স্টক মালগুলো আমাদের এখানে আনতে হয়, কিন্তু ওরা চাচ্ছে কি আমরা যে বড় বড় যে ডলার, মানে এক এক পিসে বিভিন্ন হাই কোয়ালিটি যে ডলার পে করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সেই ডলার পে করা সম্ভব না। এখানে পুরোটাই বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিয়ে বিভিন্ন দেশের কাস্টমার এখানে আসে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের পণ্যটা এখানে বাজারজাত করার জন্য। বাংলাদেশের পণ্যের চাহিদা আছে, আমাদের শুধু খরচটা কমানোর দরকার। কন্টেইনার চার্জ বেড়ে গেছে আর মাল টাইম টু টাইম পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যখন কাস্টমার থাকে তখন টাইম টু টাইম মাল পাওয়া যায় না, যখন কাস্টমার না থাকে তখন 4 কন্টেইনার একসাথে। ব্যবসায়ীদের অভিযোগ, 2023-24 সালে কন্টেইনার সমস্যা সমাধানে আজমানের গার্মেন্টস ব্যবসায়ীরা আমিরাতের বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি। তাদের দাবি, কন্টেইনার সমস্যার সমাধান ও আমিরাতের সঙ্গে বাংলাদেশে সরাসরি শিপিং লাইন চালু করলে আগের মতো ব্যবসা চাঙ্গা করে তোলা সম্ভব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। প্লাস্টিক দূষণ রোধে বিশ্বের প্রথম আইনি চুক্তি বাস্তবায়নে ধোঁয়াশা তৈরি হয়েছে। জেনেভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর আলোচনার শেষ দিনে দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। বৈশ্বিক প্লাস্টিক দূষণ মোকাবিলায় কয়েক বছর ধরে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় সংস্থাটির জেনেভা কার্যালয়ে আলোচনায় বসে বিশ্বের 184টি দেশ। তবে আলোচনার শেষ দিনেও চুক্তি বাস্তবায়নে কোনো আশার আলো দেখা যায়নি। প্লাস্টিক দূষণ রোধে আইন নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে জাতিসংঘ, যদিও প্রস্তাবিত খসড়াটি প্রত্যাখ্যান করেছে শক্তিশালী দেশগুলোর কূটনীতিকরা। হতাশা প্রকাশ করেছে পানামা, কেনিয়া সহ বেশ কয়েকটি দেশ। তারা জানায়, খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে পলিমার উৎপাদন, বর্জ্য নিষ্পত্তি ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারা। প্রধান মতপার্থক্য এখনো রয়েই গেছে। তেল উৎপাদনকারী দেশগুলো পেট্রোলিয়াম, কয়লা ও গ্যাস থেকে তৈরি নতুন প্লাস্টিকের উৎপাদনে সীমাবদ্ধতা চায় না। তবে ইউরোপীয় ইউনিয়ন ও ছোট দ্বীপ রাষ্ট্র সহ উচ্চাভিলাষী গোষ্ঠী নতুন প্লাস্টিক উৎপাদনে সীমাবদ্ধতা, প্লাস্টিক পণ্য ও ক্ষতিকর রাসায়নিকের ওপর কঠোর নিয়ন্ত্রণ চায়। খসড়ার পক্ষে কিছুটা নমনীয়তা প্রকাশ করেছে ইরাক, তবে চুক্তির সংজ্ঞা স্পষ্ট হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সুইডেনে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে স্টকহোম ফেস্টিভ্যাল। সঙ্গীত, নৃত্য, থিয়েটার, খাবার আর শিল্পকর্মে সাজানো এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হচ্ছে 18তম স্টকহোম কালচার ফেস্টিভ্যাল। 5 দিনের এই উৎসবে অংশ নিচ্ছেন 50টিরও বেশি দেশ থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধি। শহরের কেন্দ্রস্থল শেরগেলতর, কুংস্তে গার্ডেন ও ওল্ড টাউনের নানা জায়গায় সাজানো হয়েছে মুক্তমন, আয়োজন করা হয়েছে প্রদর্শনীর এবং বসানো হয়েছে খাবারের স্টল। সুইডিশ সংস্কৃতির পাশাপাশি আয়োজনে স্থান পাচ্ছে আফ্রিকান ড্রামস, এশিয়ান নৃত্য, ল্যাটিন আমেরিকান সঙ্গীত আর মধ্যপ্রাচ্যের লোকনৃত্য। প্রতিদিন সন্ধ্যায় জমে উঠছে কনসার্ট। খোলা আকাশের নিচে হাজারো দর্শক উপভোগ করছেন বিভিন্ন সংস্কৃতির সঙ্গীত পরিবেশনা। সুইডেনে এ ধরনের আয়োজনে সাধারণত উচ্চ প্রবেশ মূল্য নির্ধারণ করলেও এই উৎসবে একদম বিনামূল্যেই অংশ নিতে পারছেন দর্শনার্থীরা। এতে সব বয়সের মানুষের অংশগ্রহণে পূর্ণতা পাচ্ছে জমকালো এই আয়োজন। স্টকহোম কালচার ফেস্টিভ্যালের মধ্য দিয়ে সুইডেনের রাজধানী সেজেছে বর্ণিল সাজে। উৎসবের নানা রং, নানা সুর আর গল্পে প্রাণবন্ত এ শহর পরিণত হয়েছে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলায়। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক আজ। আলাস্কার দিকে তাকিয়ে বিশ্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে জেলেনস্কি। 84 যুদ্ধবন্দী বিনিময় মস্কো কিয়েভের।
এবার বিতর্কিত E1 এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনার অনুমোদন ইসরায়েলের নিন্দা জানালো আমিরাত ও কাতার। প্রকল্প থেকে সরে আসার আহ্বান জাতিসংঘের। এবং আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, 46 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত 200। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়ের।